বিসমিল্লাহির রহমানির রহিম। যে বিসিএস 88891 যে প্রিভিয়াস কোশ্চেন গুলো ছিল, সেই কোশ্চেন গুলো থেকে আমি কিছু ডিসি সার্কিট রিলেটেড যে ম্যাথ গুলো এসেছিল সেই ম্যাথ গুলা আমি এখানে সলভ করার চেষ্টা করেছি, যাতে আপনাদের কিছু উপকার আসে। তো আমি আজকে প্রথমে শুরু করছি 35 বিসিএস এ যেই ম্যাথটা এসেছিল, যে ফাইন্ডিং দ্য পাওয়ার অফ এল, ফাইন্ডিং দ্য পাওয়ার অফ আর এল, আরএল। এই যে আরএলটা, এখানে সাপেক্ষে আরএলটা বের করতে বলেছিল এখানে আমাদের, যে এখানে সাথে ফাইন্ড দ্য পাওয়ার অফ আরএল সাথে বি নোটটাও বের করতে, বি নোটটাও আমরা এখানে বের করেছি। দেখেন এখন বি নোটটা যদি করতে চাই, দেখেন এখানে একটা সার্কিট, সিম্পল একটা সার্কিট দেওয়া ছিল আসলে। এটা অনেকে দেখে মনে হতে পারে অনেকদিন না করার কারণ মতো এখানে ইন্ডাক্টর দেওয়া আছে, কি কি না কি হবে, এবং এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে এখানে, ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া আছে। ডিপেন্ডেন্স হতে তাহলে আসলে এখানে কিছুই না সার্কিটটা, যেহেতু ডিসি সোর্স। হ্যাঁ, যে ডিসি সোর্স, ডিসি সোর্সের জন্য আমরা কি জানি, যে ইন্ডাক্টর কি হবে, শর্টের নেচার, শর্টের মতো আচরণ করবে, আর যদি ক্যাপাসিটি হয় তখন সেটা কি ওপেন সার্কিটের মতো আচরণ করতো। ওকে, সো এটা এখানে একটা সিম্বল সার্কিট, আমি এটাকে এখন ড্র করে দিয়েছি এখানে, আবার এই যে শর্ট করে দিয়েছি, এবং সেটা এখন দেখেন এটা একটা সম্পূর্ণ একটা, এখান থেকে আমরা একটা গ্রাউন্ড দিয়ে দিলাম, যে গ্রাউন্ড জিরো, যেহেতু কোথাও দেওয়া নেই আমরা ধরে নিলাম গ্রাউন্ড। তো এখানে এই যে এই সার্কিটটা হচ্ছে এটার সাথে কি এখানে ক্লকওয়াইজ, বা আপনি একটা লুপ ধরতে পারে এখানে, যে একটা লুপ ধরলাম আমরা এখানে, যে 5 ভোল্ট, এখানে এই জায়গা দিক দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে। তো কারেন্টটা কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা আমরা এখান থেকে বের করলাম প্রথমে। সাধারণত যদি বিকেটা দেখেন এখানে, এই যে ডিপেন্ডেন্ট কারেন্টটা কিসব নির্ভরশীল, এই বিকের উপর নির্ভরশীল। বিকেটা কোথা থেকে আসছে, এই যে আমাদের এই সার্কিট থেকে আসছে বিকেটা। তো 5 ভোল্ট, এখানে দেখেন যেহেতু আর কোনো সোর্স নাই বা আর কোনো রেজিস্ট্যান্স নাই, সুতরাং এই সম্পূর্ণ ভোল্টেজটা কোথায় হবে, এই 2K এর ভিতর দিয়ে প্রবাহিত হবে। তাহলে এই যে বি কে সমান কত হবে, এই যে 5 ভোল্ট। এবং আমরা এখান থেকে যেহেতু ডিপেন্ডেন্ট সোর্স, এতে আই এর মানটা বের করে নিলাম আমরা এখানে, যে আই সমান কি হবে, এই যে বি কে বাই সামথিং, তাহলে আমি 10⁻⁴ করে নিলাম। তাহলে এই যে আমার কি বলছে, I2 বের করতে বলছে, যেহেতু এটা পাওয়ার বের করবো, তাহলে আমরা এখান থেকে একটা I2 ধরে নিলাম, তাহলে I2টা বের করবো, যেহেতু এটা প্যারালাল সার্কিট। হ্যাঁ, যেহেতু কি এটা প্যারালাল সার্কিট, এখানে আমি প্যারালাল সার্কিট, এখন দেখেন এই আইটাই কিন্তু এখানে যাবে, এই আইটা এখানে আসে দুই ভাগে বিভক্ত হবে, I1 এবং I2। এখন I2টা বের করতে পারলে আমরা সেখান থেকে কি এটা পাওয়ারটা বের করতে পারবো। এখন যেহেতু প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি, যে কারেন্টের মান অপর একটা রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে। তাহলে দেখেন এখানে যে 10 এবং 10+1 টোটাল রেজিস্ট্যান্স, সেটা তেমন যে আমার টোটাল যে কারেন্ট আছে, সে টোটাল কারেন্টটা কত, সেটা দিয়ে ক্যালকুলেশন করলে আসলে চলে আসবে। এটা একদম সিম্পল ম্যাথ ছিল আসলে। আর বিনোডটাও আমরা বের করতে পারি, বিনোড সমানকে I2 RL, তাহলে এটা I2 RL বের করলাম এবং পাওয়ারটা বের করে দিলাম। এই যে পাওয়ার PRL2 সমান I2 স্কয়ার RL দিয়ে, যেমন I স্কয়ার RL জানি আমরা এখান থেকে, সহজেই কি এটা করে ফেললাম আমরা। সিম্পল একটা ম্যাথ আসলে, যারা পারে অনেকদিন, যেহেতু প্র্যাকটিস নাই সেজন্য সময় লাগতে পারে, জাস্ট প্র্যাকটিস থাকলে এটা খুবই অল্প সময় আপনি সমাধান করতে পারবেন। এটা শুধু খুবই সহজ একটা সাবজেক্ট হয়েছে সার্কিট। এখন দেখেন আমাদের 36 BCS এ 1 নম্বরে যে এই ম্যাথটা দেওয়া ছিল, এবং এই ম্যাথের ক্ষেত্রে কি জানেন, আপনার লুপের ডিরেকশনটা দেওয়া ছিল। এই যে লুপের যে ডিরেকশন গুলো আছে, সেই ডিরেকশন গুলো দেওয়া আছে আপনার এখানে, কেমন। এখন যদি আমরা দেখি এখানে, সরি, এই যে এই যে আপনার এটা আসলে মোটা হয়ে গেছে বেশি, আমি আসলে চেঞ্জ করি নাই অ্যাকচুয়ালি। এখান থেকে আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা ওকে, এখন চেঞ্জ না করি, শেপটা এখানে দিয়ে দিলাম আমি, উইড্র। ওকে, ওকে করে নিলাম। তো আমাদের সে দেখা যাক, এই যে সুন্দর দাগ আসবে এখন। ওকে, নাও, সরি, যে এখন যদি হুম করতে পারে, আমি আসলে অ্যাকচুয়ালি এই যে এখান থেকে যদি ক্লোজ করে দিলাম, ক্লোজ, এই যে আমাদের দেখেন I1 I X, এখানে দেখেন এই যে I1 কারেন্টটা, এই যে I1 কারেন্ট আমার সম্পূর্ণ IX এর উপর ডিপেন্ড করতেছে এখানে, IX
যেহেতু এই যে আই এক্স কারেন্টে তো আই ওয়ান লুপের ভিতর দিয়ে গিয়েছে এখানে, আর আই টু দেওয়া ছিল, আই থ্রি দেওয়া ছিল। জাস্ট আমরা এখানে লুপ ফেলেছি, যে প্রথমে লুপ ওয়ানে ক্যালকুলেশন করে নিলাম, যে লুপ ওয়ানে ক্যালকুলেশন দেখেন কি আছে। আমরা এখানে প্লাস মাইনাসে প্রথম 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 চিহ্ন সাইনটা নিলাম, সেজন্য -60 প্লাস, যেহেতু কারেন্ট যে দিক দিয়ে ঢুকে সেখানে প্লাস সাইন আসে, তার -630 আই এক্স প্লাস 50 আই এক্স -50 আই টু। কারণ এই দিক দিয়ে তো যদি একটা কারেন্ট, এই টোটাল কারেন্টে কিন্তু আপনাকে আই ওয়ান মাইনাস আই টু হিসাব করে যাচ্ছে এখানে। যদি আমি এখানে একটা দিন নিতাম তাহলে একটা দিনে একটা জিনিস আসতো, সমস্যা নাই। এখন আমরা, মানে এখন আমি আইটি ধরে নিলে তাহলে আইটি সমান কি আসতো, আই ওয়ান মাইনাস আই টু। যদি সেম ডিরেকশন নিচের দিকে হলে, আবার যদি এদিকে ধরে নিতাম তাহলে হয়তো আই টু মাইনাস আই ওয়ান। তো জাস্ট ফার্স্ট লুপের ক্ষেত্রে আমরা পজিটিভ সাইডে ধরে নিলাম এখানে। তাইলে আপনার দেখেন স্যার, এখন দেখেন এখানে আমাদের এই যে E.5 IX কি দেওয়া আছে আমাদের এটা এখানে। এটা এই দেখেন তো, এই কারেন্টটা ডিরেকশন হিসাব করে লিখতে পারি কি আমরা আই টু মাইনাস আই থ্রি ইকুয়াল টু 0.5 IX। এখন আইএক্স সমান কি আই ওয়ান, সেভাবে ক্যালকুলেট করে নিলাম, করে এক্সট্রা চেঞ্জ করা হয়নি এখানে, যেভাবে সেভাবে রেখে দিলাম। এখন দেখেন এটা কিন্তু আমাদের একটা সুপার মেশ। কি মেশ এটা? সুপার মেশ। সুপার মেশ, হ্যাঁ। সুপার মেশ যেন আমরা এখন সুপার মেশের ফর্মুলাটা দেওয়াতে কি আসছে, এই যে -50 IX প্লাস 10 I3 প্লাস 100 I2, এই যে সুপার মেশ দিলে আমি কি করতে পারবো না, এই যে ব্রাঞ্চে এগেনস্টে যেটা আছে সেটা আমি দিতে পারবো না, এই যে এভাবে যোগ করে চলে যাবে, আউটার লুপ হিসেবে চলে যাবে। মাউস যেভাবে ঘুরতেছে ঠিক এভাবে চলে যাবে আমাদের। কেমন? ওকে। তাহলে আমি যদি এখান থেকে দেখেন আপনার ক্যালকুলেশনটা যদি করে থাকি, সুপার, তাহলে এই ক্যালকুলেশন করার কারণে আমাদের এটা 1 - 0 আসছে। আর এই যে যে সিম্পল হিসাব করে আমরা যে মোড থেকে ক্যালকুলেট করে করে এটা বের করেছি, আই সমান 1.09 এম্পিয়ার, আই টু সমান 0.545 এম্পিয়ার আসছে, আই থ্রি সমান 0 এম্পিয়ার আসছে। ইজি ম্যাথ, আসলে বিসিএস এর জি সার্কিট থেকে ম্যাথ আসলে এটা একটু ইজি, বাট মাঝে মধ্যে একটু হার্ড আসে। এখন দেখেন এই যে ম্যাথটা এসেছে এখানে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 6 ওহম রেজিস্টার ইউজিং থেভেনিনস, অর্থাৎ এখানে একটা থিওরেমস দিয়েছে, থেভেনিনস থিওরেম থেকে যে কি আসছে এটা সলভ করতে বলছে। এই সার্কিটটা একটু দেখুন আমাদের, যে এখানে দেখেন একটুখানি ডিফারেন্ট দেওয়া আছে, যে সাধারণত আমরা এ থেকে বি পয়েন্টে পৌঁছে দেখেছি কি আইএক্স হয়, জাস্ট এটা উল্টো দেওয়া আছে, আইএক্সটা কত বের করতে হবে। কারণ থেভেনিন বের করতে হলে প্রথমে আমাদের কি বের করতে হবে, আর থেভেনিন আর বি থেভেনিন বের করতে হবে। এখন আর থেভেনিন যখন আমরা রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি, তখন আমরা কি করি, এই যে কারেন্ট সোর্স যেগুলো আছে, ভোল্টেজ সোর্স যেগুলো আছে, এগুলোকে আমরা শর্ট করে দিই, আর কারেন্ট সেটা কি হয়ে যায় আমাদের ওপেন হয়ে যায়। তো আমি সার্কিটটা এখানে ওইভাবে রিডর করে নিচ্ছি। এখানে দেখেন রিডর করার ফলে 10 ওহম 10 ওহম আর থেভেন, জাস্ট এখন এই দেখেন 10 ওহম আর 10 ওহম প্যারালাল, আর 5 ওহম হচ্ছে কি আমার এটার সাথে সিরিজে আছে কানেকশন। দেখেন 5 + 10 ওহম প্যারালাল 10, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে আমাদের 10 ওহম। আর এই যে এখন আমরা বিথেভেনিনটা বের করবো এখান থেকে, তাহলে এখানে প্লাস মাইনাস দিয়ে আমি বিয়ে দেওয়া নিচ্ছি, এবং এটা দেখেন 20 ভোল্ট এটা, তাহলে এই 20 ভোল্টটা তো এটার দিক দিয়ে আসবে, এবং এই আইএমপিয়ারটা কারেন্টের দিক দিয়ে যাবে। তাহলে দেখেন তো এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, সেই হিসাবে আমরা বি এর যে ভোল্টেজটা পাবো সেটা প্লাস পাবো এখানে। আর দেখেন যে বিবি যেটা বের করছি সেটা ডিরেকশন কারণে বিবিটা নেগেটিভ আসছে আমাদের। এখন বি থেভেনিন সমান কি রেখে দিলাম, বি এ মাইনাস বিবি বের করলাম, তাহলে বি এ মাইনাস বিবি। এখন দেখেন কারেন্ট কিন্তু আমাদের কি করছিল, উল্টা প্রসেসে বের করতে বলেছিল। তাহলে আমি এ থেকে বি না, বি থেকে এর দিকে, তাহলে আইএক্স টার ক্ষেত্রে যেহেতু আমার এটা প্লাস, যেহেতু যেহেতু প্লাস, সাধারণত প্লাস থেকে কারেন্টটা বের হচ্ছে, তাহলে এটা কারেন্ট ডিরেকশন হওয়ার কথা কি এভাবে, এভাবে হওয়ার কথা, কারণ ডিরেকশনটা কিন্তু হচ্ছে উল্টো। তো সেই জন্য আমরা এখানে এটাকে মাইনাস ব্যবহার করেছি, এই আইএক্স এর মানটাকে এখানে বের করতে বলছিল। আপনার দেখেন যে জাস্ট ফাইন্ড দা কারেন্ট থ্রু 6 ওহম রেজিস্টার, জাস্ট সিম্পল, আপনারা একটু করলে হিসাব করে করলেই করে যাবেন, সমস্যা নেই। এখন এই যে এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং, বাট ইজি একেবারে। এই যে আমাদের ওই যে প্রথমেই বলেছিলাম যে আমাদের ক্যালকুলেট দা ভ্যালু অফ আর এল আর that will make the energy stored in the capacitor same as the stored in the inductor, অর্থাৎ আমাদের যে WC এবং ইন্ডাক্টর এবং WL এটা কি হবে, ইকুয়াল হবে আন্ডার ডিসি কন্ডিশন। এখন আন্ডার ডিসি কন্ডিশন মানে কি, আপনার লো ফ্রিকোয়েন্সি মনে করেন। এখন লো ফ্রিকোয়েন্সিতে কি হয়,
ক্যাপাসিটর গুলো ওপেন থাকে এবং ইন্ডাক্টর গুলা শর্ট থাকে। বাট হাই ফ্রিকোয়েন্সি হইলে ডিসি সোর্স দেওয়া থাকা সত্ত্বেও হাই ফ্রিকোয়েন্সি হইলে আপনার ক্যাপাসিটর গুলো কি থাকবে, শর্ট থাকবে, ইন্ডাক্টর গুলো কি ওপেন থাকবে। বাট এখানে যেহেতু সিম্পল, এখানে হাই ফ্রিকোয়েন্সি কোনো কথা বলা দেওয়া নেই, তাহলে আমরা সিম্পল ডিসি সার্কিট যে আছে সেই হিসাবে ক্যালকুলেশন করে ফেলবো আমরা দেখি। তো ফর ডিসি সার্কিট, ফর ডিসি সোর্স ক্যাপাসিটর ওপেন একটা ওপেন হিসেবে অ্যাক্ট করবে, ইন্ডাক্টর শর্ট হিসেবে অ্যাক্ট করবে। এখন আমি এই যে সার্কিটটা আবার ড্র করে নিচ্ছি এখানে, যাতে বোঝার সুবিধার্থে আপনার। তাহলে আমার যে আইএলটা বের করবো, যেহেতু এই যে আইএল, এখন এটা আর এটাকে প্যারালাল আছে আইএল, যেহেতু সেম কারেন্ট প্রবাহিত হবে এখানে আইএল। তো আইএল সমান কি হবে আপনার দেখেন, এই যে এইটার উপর নির্ভর করবে টু, দেন টোটাল রেজিস্ট্যান্স টু প্লাস আর, আর টোটাল কারেন্ট 5, দেন এটা আর প্লাস টু আসছে। এবং বিসি কি হবে, বিসি এই যে বিসিটা, বিসিটা আর এর এগেনস্টে, অথবা আপনি এটা এগেনস্টে বের করতে হলে আমরা আইএল, এই বিসিটা আর এর এগেনস্টে বের করতেছে এখান থেকে। তাহলে বিসি যদি হয়ে থাকে দেখেন, বিসি সমান কি হবে, আইএল আর। তাহলে আইএল এর মানটা কিন্তু এখান থেকে আমরা পেয়েছি, এই যে এটা। এখন বলে দিচ্ছে হলো কি আপনার ক্যাপাসিটরের আর ইন্ডাক্টর কারেন্ট স্টুট কি হবে, সেম হবে। তাহলে আমাদের সূত্র জানি কি, ডাব্লিউ এল সমান হাফ আই, আই স্কয়ার এল আর হাফ সিবি স্কয়ার এল। তাহলে এখান থেকে জাস্ট আই, হাফ হাফ প্রথমেই ক্যান্সেল করে দিলাম আমরা। তারপর দেন আই এর মানটা বসালাম। আর মানটা বসানোর কারণে এখানে জাস্ট ক্যালকুলেশন করলে আপনার আর এর মানটা 5 ওহম চলে আসবে। এখানে ডিপলি বলার দরকার নেই। এইটা দেখে অনেকে একটু ভরকে যেতে পারে সাধারণত, যে সার্কিটটা কেমন কেমন। ফর দ্য ফলোইং সার্কিট ডিটারমাইন দ্য ভ্যালু অফ আর এল ইন টার্মস অফ আর, অর্থাৎ আর এর সাপেক্ষে এবং হুইচ ম্যাক্সিমাম পাওয়ার উইল বি ডিসিপেটেড অ্যাক্রস আর এল। যে আর এল এর সাপেক্ষে কি, যে আর এলটা আমার ম্যাক্সিমাম পাওয়ার করবে কখন, যখন আর এলটা কি পরিমাণ, আর এলটা আর এর মান কি পরিমাণ হবে, যখন আর এলটা আমার ম্যাক্সিমাম পাওয়ার কি করবে, ডিসিপেট করবে সাধারণত। তাহলে আমরা যে থেভেনিন থেকে জানিয়ে এসেছি কি, যে আমার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আর এল এবং আর এর মান কি সেম হয়। বাট এখানে আর এর মানটা যে দেওয়া না, এখানে আর এল মানটা কিরকম হবে সেটা আমরা দেখবো এখানে অ্যাকচুয়ালি। তাহলে দেখেন যেহেতু ফাইন, আর থেভেনিনের ক্ষেত্রে আমরা কি জানি, শর্ট হয়ে যায় সবকিছু, ভোল্টেজ সোর্স শর্ট, কারেন্ট সোর্স ওপেন। তাহলে এই দেখেন এখান থেকে আমরা বের করলাম জাস্ট এটা। এখন আমি আপনার জন্য পয়েন্ট মেথড দিয়ে করেছি যাতে বোঝার সুবিধা হচ্ছে, যেমন এ পয়েন্ট, এটা সেম পয়েন্ট, আপনার এটা সেম পয়েন্ট, এই যে এই পয়েন্টটা সেম, এই পুরো পয়েন্টটা কি আপনার সেম। অ্যাকচুয়ালি এটা সি না, এখানে এটা ক্যান্সেল হবে, এটা বি, এটা সি হবে, সরি সি। তাহলে এখান থেকে দেখেন জাস্ট আমি এখন পয়েন্ট মেথডে বের করে নিয়েছি সিম্পল ভাবে সহজে। তাহলে এটা আর প্যারালাল, ওকে। তাহলে আর/2, দেন এটা প্যারালাল আর/2, বাট দেন এটা কিভাবে সিরিজে হবে, তাহলে এটা যোগ করলে সেম আর হবে। তাহলে এই তিনটা আর প্যারালাল হলে আমরা কি জানি, আর/3 আমরা লিখে দেবো এটা আমরা সাধারণত। এই ম্যাথটা একটু দেখা যাক। এই ম্যাথটাকে আপনার সুপার পজিশন প্রিন্সিপাল থিওরাম ইউজ করে করতে বলছে আমাদের। তাহলে সুপার পজিশন থিওরামে কি জানি আমরা, একটা সুচকে অ্যাক্টিভ রেখে বাকি সকল সুচকে কি করবো আমরা, ইনঅ্যাক্টিভ রাখবো মূলত। কেমন, তাহলে এখানে আমার তিনটা সোর্স আছে, তাহলে আমাকে তিনবার ক্যালকুলেশন করতে হবে এখানে। তাহলে আমি প্রথমে কি করলাম, 16 ভোল্টে যখন অ্যাক্টিভ রাখলাম, দেখা যাচ্ছে এটা ওপেন, এটা শর্ট, দেন সার্কিটটা আমার এভাবে চলে আসলো। জাস্ট তখন সিম্পল কেভিএল অথবা ওহমস ল দিলে হয়ে গেছে টোটাল রেজিস্ট্যান্স। যে আই ফ্রেম যখন 1 এম্পিয়ার, আই ফ্রেম বের করলাম। তারপর দেন যখন 4 এম্পিয়ার একটিভ, কি হবে তখন বাকিগুলো শর্ট। তখন এই যে দেখেন এই যে, এখন আমি যদি এটার সাপেক্ষে ধরি, এখন এই পয়েন্টের সাপেক্ষে কিন্তু এই 6 আর 8 কে প্যারালাল। এখন আমাকে বের করতে হবে এইটার এগেনস্টে, এইটার সাপেক্ষে কারেন্ট। তাহলে এটার সাপেক্ষে কারেন্ট হলে আমার নির্ভর করবে কোনটা প্যারালাল হওয়াতে এটার উপরে। তাহলে এই যে 2 ওহম রেজিস্টার সাথে 16, তা সিম্পল সূত্র করে আমরা এখানে করে ফেলতে পারছি এখানে সাধারণত। এর আমরা সাধারণত আমরা জানি পয়েন্ট 12 ভোল্ট যখন একটিভ, 12 ভোল্ট যখন একটিভ ছিল অর্থাৎ এটা ওপেন হয়ে গিয়েছিল এবং এটা শর্ট হয়ে গেছিল। এখন কারেন্টের ডিরেকশনটা কি দেওয়া ছিল আমাদের, এখন সাধারণত কারেন্টের ডিরেকশন হওয়া কথা ছিল কি এভাবে, বাট কারেন্টের ডিরেকশন দেওয়া ছিল কি এভাবে, তাহলে বিপরীত কারেন্ট, সেই জন্য এখানে কি হবে, নেগেটিভ ইউজ করছি আমি সাধারণত। তাহলে এই যে এখন টোটাল কারেন্টটাকে তিনটা কারেন্টে সমষ্টি, তাহলে দেখেন আমাদের কি আসছে 0.75 এম্পিয়ার। আমি মূলত এখানে পিডিএফ করেছি সাধারণত যাতে আপনাদের সময় কম লাগে।
যাতে আপনারা বুঝতে পারেন সাধারণত সামারিটা হালকা করে। এখন এটা দেখেন আমাদের দুটো ল্যাম্প দেওয়া ছিল আমাদের, দুটো ল্যাম্প 60 ওয়াট এবং 100 ওয়াট ল্যাম্প দেওয়া আছে, এবং সেটা 230 ভোল্ট সাপ্লাই লাইনের সাথে দেওয়া ছিল আমাদের। বলছে যে কি কোন সিরিজে যদি কানেকশন করি এবং প্যারালাল কানেকশন করলে আমাদের কোন কারেন্টটা কি হবে, কোন বাতিটা মানে কোন বাল্বটা আমাদের কি। এখানে আসলে বাল্বের চিত্র ড্র করতে আমি একটু ভুল করেছি কিছু সময়। জাস্ট বাল্বের চিত্র এভাবে দিয়ে জাস্ট একটা দিলেই হয়ে যাবে বাল্বের চিত্রটা এখানে সাধারণত। তো দেখেন সিরিজের ক্ষেত্রে কি হয়, তো সাধারণত আমাদের যে কম ওয়াটের যে বাল্বটা থাকে সাধারণত সেটা কি করে আমাদের গ্লো করে বেশি, কারণ এটাতে রেজিস্ট্যান্স কি থাকে, বেশি হয়। কারণ দেখেন এখানে আমি কি করলাম, L1 এর জন্য এই যে হাই রেজিস্ট্যান্স এবং এটাকে লো রেজিস্ট্যান্স ফ্রম এটা, তাহলে যে হাই রেজিস্ট্যান্সটা কি করবে, বেশি পরিমাণ কারেন্ট অ্যাবজর্ব করবে, ভোল্টেজ অ্যাবজর্ব করবে, তাহলে সেখানে বেশি পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হবে, ফলে সেই জন্য সেটা কি হবে আমাদের গ্লো করবে বেশি। বাট প্যারালাল ক্ষেত্রে হচ্ছে আপনার জিনিসটা রেজিস্ট্যান্স যেটাই হোক না কেন, রেজিস্ট্যান্স যখন কম হয় বা কারেন্ট যে কি পরিমাণ কারেন্ট সেটা গ্রহণ করে কোন বাল্বটা সেটার উপর নির্ভর করতেছে আমাদের সাধারণত। তো আমি কি করছি এখানে যে প্রথম থেকে যে রেজিস্ট্যান্স গুলো বের করা ছিল প্রথমটার সাপেক্ষে সেই রেজিস্ট্যান্স গুলো আমি এখানে বসিয়েছি সাধারণত, এই যে কেমন। দেন দেখেন আই টু কারেন্ট ধরে নিলাম যেহেতু প্যারালাল, তাহলে প্যারালাল টোটাল কারেন্টটা বের করে নিলাম যে 230 বলতে কি পরিমাণ কারেন্ট ডিস্ট্রিবিউট হচ্ছে এই দুটো বাল্বের মধ্যে কিভাবে কিভাবে, কেমন। তাহলে দেখেন এখন আমাদের I1টা বের করে নিয়েছি, I2টা বের করে নিয়েছি। এখন দেখেন I2টাকে মোর কারেন্ট টেকিং ফ্রম I1, দেন I1, তাহলে এই কারেন্টটা যখন ওটা কি হবে, হাই কারেন্ট হবে, তখন সেটা কি করবে, বাল্বটা বেশি করবে যখন প্যারালালে থাকবে, যে সেম ভোল্টেজ তাহলে L2 টেকিং মোর কারেন্ট, সো L2 ইজ ব্রাইটার ইন প্যারালাল কানেকশন কানেকশন। ওকে, এখন আরেকটা সুপার পজিশন এসেছে এখানে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য রেজিস্টার R and also find the power absorbed by R in the following circuit। অর্থাৎ এই যে আরটা এখানে বলে দিচ্ছে, দেখেন যে 15 ওহমের উপর কি পরিমাণ, যে রেজিস্ট্যান্স দিয়ে 15 ওহমের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এবং কি পরিমাণ পাওয়ার অ্যাবসর্ব হবে সেটা বের করতে বলেছে এখানে মূলত। তো আমি হোয়েন 50 ভোল্ট ইজ অ্যাক্টিভ, তো এনেছি যেহেতু সুপার পজিশন, বাকি এটা শর্ট হয়ে যাবে, সরি এটা ওপেন হয়ে যাবে, তাহলে ওপেন হয়ে গেলে এটা থাকবে না, ক্যান্সেল ক্যান্সেল হয়ে যাবে এখানে। দেন তাহলে আমি ড্র করে নিয়েছি সুন্দরভাবে এখানে আবার 15 ওহম। এখন দেখেন এটা প্যারালাল, সরি এটা সিরিজ, দেন এটার সাথে এটা প্যারালাল, তো 15 করে দিলে করতে পারেন আপনি এভাবে টোটাল কারেন্ট বের করেও কি কারেন্টের সাপেক্ষে করতে পারেন, কেমন। যে প্যারালাল সূত্র দিয়ে আপনি করতে পারেন। এখন দেখেন আমি কি করছি এখানে, নোড ভোল্টেজ ইউজ করেছি, কি নোড ভোল্টেজ, যাতে সহজে আমি কারেন্টের মানটা দিয়ে বারবার করতে না হয়। তো আমি এখানে নোড ভোল্টেজ সেভ করেছি দেখে B-50 ডিভাইড বাই 20, বি বাই 30, বি বাই 30, কেমন। এই যে 20 ওহম রেজিস্ট্যান্স সেটা করেছি আমরা এখানে, জাস্ট এখানে সিম্পল ক্যালকুলেশন করে আমরা এটা পাইছি ভোল্টেজের মান। এখন ভোল্টেজের মানটা কি হবে, এই যে এখানে এই লাইনের যে ভোল্টেজ এবং এই লাইনের ভোল্টেজ সেম, এখন ভোল্টেজ সেম হলে কারেন্ট তো আর ভোল্টেজ তো আর ভোল্টেজ যদি টোটাল কারেন্টটা তো ডিভাইড হয় না সিরিজে, তাহলে আমরা কি যে এখান থেকে যে কারেন্টটা বের করে নিলাম, এই কারেন্টটা এখন এই কারেন্টের সাপেক্ষে যখন 50 অ্যাক্টিভ ছিল তখন এইটার ভিতর দিয়ে এই পরিমাণ কারেন্ট গিয়েছিল এবং সেটা 7.65 ওয়াট পাওয়ার ডিস্ট্রিবিউট করেছিল যখন আমরা 15 ভোল্টটা যখন অ্যাক্টিভ ছিল। সিম এখন 0.5 এম্পিয়ার ইজ অ্যাক্টিভ, তখন দেখেন এই যে কারেন্টের ডিরেকশন ও তার অপোজিট ডিরেকশন। হ্যাঁ, ওকে। তাহলে এই যে সিম্পল সার্কিটটা, এই যে এখানে আমরা কি করেছি, এখানে প্যারালাল ছিল, প্যারালালটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসেব করে নিয়েছি, তাহলে এটা আমাদের আসছে 12, দেন এটা 15, তাহলে 15 একটা সিরিজ ছিল। এখন এই কারেন্টটা দেখেন তখন এই টোটালটা
এই টোটাল রেজিস্ট্যান্স গুলো এটার সাপেক্ষে কি ছিল, প্যারালাল ছিল। তাহলে আমি প্যারালাল সূত্র দিয়ে এখানে কারেন্ট ডিভাইডার সূত্র দিয়ে করেছি। তাহলে কারেন্ট ডিভাইডার সূত্র দিয়ে আমি কারেন্টের মানটা বের করে নিয়েছি। নেগেটিভ কেন? কারণ অপোজিট ডিরেকশন, কারেন্টের ডিরেকশন ইজ অপোজিট ডিরেকশন। এখন এখান থেকে টোটাল যে ওয়াট আসছে কত, এত, যখন 5 এম্পিয়ার কারেন্ট যখন কি করবে সেটা প্রবাহিত করবে, তখন সাধারণত এই যে এই পরিমাণ কারেন্ট পাওয়ারকে সে কি করবে, পাওয়ার কনজিউম করবে সাধারণত এখানে পজিটিভ হওয়ার কারণে। এখন টোটাল হওয়ার কারণে কি, টোটাল কারেন্ট এখানে বের করে দিলাম। এখন আপনাদের টোটাল পাওয়ার যখন আমরা দুটা ভোল্টেজ অ্যাক্টিভ থাকবে, তখন এই যে 15 ওহমটা কি পরিমাণ কারেন্ট অ্যাবজর্ব করবে সাধারণত এখানে। এই যে কারেন্ট অ্যাবজর্ব করবে, যেহেতু নেগেটিভ কারেন্ট, নেগেটিভ কারেন্ট মানে কি, আমার এখানে পাওয়ার আসতেছে, তাহলে আমি সেটি করছি লোডটা অ্যাবজর্ব করতেছি, নট ডিসিপেটেড। ওকে, এই জন্য এখানে বলেছে পাওয়ার অ্যাবজর্ব। ওকে, পাওয়ার অ্যাবজর্ব কেমন, পাওয়ার ডিসিপেট করতে পারতেছে না, সেটা অ্যাবজর্ব করতেছে। 43-এর, এটা একটু হার্ড এসেছিল 43 বিসিএস ট্রিপলিতে সাধারণত, যে 819 যেটা আসছে সেটাতে। দেখেন এটা 1 এর এতে আসছিল, এটা দেখেন এখানে আমাদের তিনটা সোর্স দেওয়া আছে এবং তিনটা তিনটা সোর্স দেওয়া আছে। তার মধ্যে দুইটা হচ্ছে আমাদের ডিসি এবং একটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট সোর্স। মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট এবং এটা একটা কি ডিপেন্ডেন্ট সোর্স। এবং এই ডিপেন্ডেন্ট সোর্সটা কিসের উপর নির্ভর করতেছে, কারেন্টের উপর, অর্থাৎ এটা কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ ডিভাইস। ওকে, ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। এখন পয়েন্ট 4 এম্পিয়ার ইজ একটিভ, এটা আমাদের সুপার পজিশন হিসেবে করতে বলছিল। তাহলে 0.4 এম্পিয়ার ইজ একটিভ, তাহলে যেহেতু এখানে ডিসি সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের উপর কোনো ইফেক্ট পড়ে না, সেই সুপার পজিশনের ক্ষেত্রে আমরা কোনো নেই। সেটাতে আপনার দেখেন যেহেতু এটা ডিপেন্ডেন্ট কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, সেটা অন্য কিছু ডিপেন্ড। তাহলে এই যে দেখেন 4 এম্পিয়ার যখন আমাদের অ্যাক্টিভ ছিল, তখন এই যে এই লুপের ক্ষেত্রে আই 1 সমান কত, 4 এম্পিয়ার, কারণ এই লুপের ভিতর থেকে কি আই 1 কারেন্টটাই আসছে, তো এদিক দিয়ে যে কারেন্ট যাবে বা ডিস্ট্রিবিউট হবে, যে দিক দিয়ে আসবে সেই কারেন্টটাকে এখান থেকে আমি পাবো 4 এম্পিয়ার, যেটা। তারপরে দেখেন I0 প্রাইম, এটা I1 ছিল, এটাকে I3 ছিল, তাহলে I0 প্রাইম সমান কি I1 মাইনাস I3। ওকে, দেন আমি কি করছি এখানে, সুপার মেশ ইউজ করছি মেবি, মাইনাস এই যে, এই যে আমি কি করলাম এখানে, সরি সুপার মেশ না, এটা তো আমার কি লুপ 2 তে এবং লুপ 3-তে আমরা ক্যালকুলেট করলাম। সাধারণত যদি লুপ 3-তে যদি করে থাকে আমরা সাধারণত এখন -I3 -3 I1 +6 I2 +6 I2 -5 I0, এখন -I3 মানে কি, এই যে এটা -I3। ওকে, -3 I1, অর্থাৎ আমি প্রথম লুপ 2-তে করেছি, দেখেন মাইনাস, এই এখান থেকে আমি হিসাবটা করেছি। হ্যাঁ, এই যে -I3 -3 I1, দেন আমি এটা কানেকশন টোটালটা যোগ করে দিছি 6 I2, দেন এটা, তারপরে এই যে -5 I0 প্রাইম আসছে। তো I0 প্রাইম ক্যালকুলেশন করে আমরা এটা এখানে ক্যালকুলেট করে বের করে এই যে এটা পেয়েছি এটা। এখন দেন আমি কিছু লুপ 3-তে করেছি, -5 I1 -I2, দেন প্লাস I3, লুপ 3-তে কেবল অ্যাপ্লাই করে এটা বের করলাম। দেন আমি ক্যালকুলেটর সাপেক্ষে হিসাব করলাম। এখন আমাদের I0 এর মানটা আমি এখান থেকে বের করে নিলাম, I0 প্রাইমের মানটা। কেমন, I0 প্রাইমের মানটা বের করে নিয়েছি কিসের জন্য, যখন 4 এম্পিয়ার যখন অ্যাক্টিভ ছিল। তাহলে আমাদের দেন হোয়েন 20 ভোল্ট ইজ অ্যাক্টিভ হবে, দেখেন 20 ভোল্ট ইজ অ্যাক্টিভ জাস্ট, তখন দেখেন আমাদের দুটো দুটো কেবিএল অ্যাপ্লাই করলে হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে দুইটা লুপ আছে। এখন দেখেন এই যে I0 প্রাইমের কারেন্টের যে ডিরেকশনটা এবং I2 এর কারেন্ট ডিরেকশন সম্পূর্ণ কি বিপরীত, সম্পূর্ণ কি আমি বিপরীত ধরেছি এখানে, কেমন, এই যে লুপটা, কেমন। এখানে আমি দেখুন, এখন আমি যদি কি করি, 6 I1 অর্থাৎ এই যে লুপ 1-এ যখন আমি কেবিএলটা অ্যাপ্লাই করলাম, 3 + 2 + 1 6 I1, দেন -I2, জাস্ট শর্ট করে এবার করতেন যে 3 I1 +2 I1 -5 I0 প্রাইম, দেন +I1 -I2, জাস্ট আমি তখন টোটালটা রেজিস্ট্যান্স হিসাব করে এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের এটা। আমরা এখানে সিম্পলিফিকেশন করে নিতে বা দরকার নাই এখানে অ্যাকচুয়ালি, যেহেতু ক্যালকুলেটর ইউজ
করা যায়। দেন এই যে কেবিএলটা ফারাইলাম দ্বিতীয় লুপের ক্ষেত্রে। দেন এটা আসলে হিসাব করা আমাদের। তবে দেন আমি যখন ক্যালকুলেট ইউজ করে I1 এবং I2 এর মানটা বের করে নিলাম, এবং I0 এর মানটা আসলো কত, 3.529 এম এম এনভায়রনমেন্ট I0 প্রাইমটা। কেমন? এখন এই যে I0 প্রাইম, তাহলে I0 এর মান কি হবে? এটা I0 হবে, তাহলে I0 প্রাইম প্লাস I0 প্রাইম টোটাল কারেন্ট হচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি। কেমন? জাস্ট এটা সিম্পল। ওকে। এখন আরো একটা এসেছে সাধারণত, দেখেন, ফাইন্ড দ্য এনার্জি স্টোর ইন দ্য ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর এট স্টেডি স্টেট অফ দ্য ফলোয়িং সার্কিট। কেমন? আচ্ছা, স্টেডি স্টেট অ্যানালাইসিস করতে বলছিল, বাট এখানে ডিসি সোর্স দেওয়া আছে। কেমন? তাহলে নর্মাল ডিসি সার্কিটের মতোই হিসাব করে ফেলতে পারবো আমরা। এই যে এটা কি হবে, ওপেন, এটা হয়ে যাবে শর্ট। সিম্পল সার্কিট দিয়েছে অ্যাকচুয়ালি সেটা। দেখেন এই যে ফর ডিসি সাপ্লাই ক্যাপাসিটর অফ দ্য সার্কিট ইন্ডাক্টর একটি শর্ট সার্কিট, সো দ্য সার্কিট বিকামস, এই যে বাট সিম্পল, এই যে এটা সাপেক্ষে বিসি, তাহলে বিসি যে এখন থেকে বের করে ফেলতে হবে 6 ওহম। তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স কি হবে সেটা, আর এই যে এটা এবং এটা, জাস্ট ভোল্টেজ ডিভাইডার সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে কি করে ফেলছি, এটা সামান্য সিম্পল এগুলো। কেমন? ওকে, সিম্পল করতে পারবো ইজিলি। জাস্ট ছোটখাটো একটা সার্কিট। আর যেহেতু কে বের করতে বলছে, হ্যাঁ, যে এনার্জি স্টোন দ্য ক্যাপাসিটর, তাহলে হাফ সিবিএস, হাফ এনার্জি স্টোন দ্য ক্যাপাসিটর এবং হচ্ছে কি এনার্জি স্টোন দ্য ইন্ডাক্টর। বাস, সিবিসি এবং আইএল, বিসি আর আইএল এর মানটা বসাই দিলে নর্মালি হয়ে গেল ক্যালকুলেশন। ইটস ইজি আসছিল এটা। হ্যাঁ, 45 বিসিএস এ ইজি দিছে, বাট এটা একটু লং ক্যালকুলেশন, মানে একটু টাইম কনজিউম করবে আপনার, টাইম কনজিউমিং। তাহলে টাইম, দেখেন এই যে সার্কিটটা, এটা দেখে অনেক বড় মনে তো আসলো না রে, কঠিন মনে তো না, আসলে কি একদম ইজি। দেখেন এটা, এটা কি আপনার সিরিজে আছে এবং এটার সাথে এটা কি প্যারালালে আছে, তাহলে আপনি ইজিলি এটাকে একটা ব্রাঞ্চে কনভার্ট করতে পারেন এই দুটোকে। এবং দেখেন এটা সিরিজে আছে, হ্যাঁ, এখন এটাকে আপনি একটাকে কনভার্ট করে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে। এখন আমি দেখেন এটা সিম্পলি আমি এখানে কনভার্ট করে করে নিয়েছি এখানে, সহজ ভাবে। এই যে R1 প্রাইমের মান আসছে এবং এটার মান আসছে। এখন দেখা যাক, এই যে এখন এটা আর এটা কি প্যারালালে আছে এবং এটা কিসে আছে আমার, সিরিজে আছে। তাহলে জাস্ট আমি ক্যালকুলেশন করে এইটাকে আমি একটা নর্মাল সার্কিটে একটা ব্রাঞ্চে কনভার্ট করে নিয়েছি সাধারণত। দেখেন, ওকে। দেন দেন আমরা কি করছি, এখান থেকে আর ইকুইভ্যালেন্টটা বের করছি, টোটাল কারেন্টটা যদি বের করতে হবে। এখন দেখেন তো, এটা কি আপনার প্যারালাল, প্যারালাল সাথে এটা কি আছে, সিরিজে আছে। দেন টোটালটা আবার কিসের সাথে, 100 ওহমের সাথে প্যারালালে আছে। দেখেন এখানে আমি কি করেছি, এই যে 10 ওহমের সাথে সিরিজে আছে কি, এই দুইটার প্যারালাল। ওকে, এই দুইটার প্যারালাল। তাহলে দেন এটা হিসাব করার পর বসিয়ে দিচ্ছি, তাহলে 50.12 ওহম আসছে। তাহলে এখান থেকে সাধারণত এখানে কি করছে, আমরা টোটাল কারেন্টটা বের করে নিয়েছি এখান থেকে। কেমন? কিন্তু আমাকে টোটাল এখানে বের করতে পারলে না, আমাকে বলছে যে কি এই I1 এর মান কত হবে। কেমন? তাহলে I1 এর মানটা বের করতে হলে এখানে আমি কি করেছি, প্রথমে এই যে এইটার যে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসাব করে, এই যে এই ব্রাঞ্চ দিয়ে কি পরিমাণ কারেন্ট ব্যবহৃত হচ্ছে সেটা আমরা আসলে এখান থেকে বের করছি প্রথমে। প্রথমে তাহলে এই যে I1টা, এই যে এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজ ছিল, প্যারালাল ছিল, তাহলে সিরিজ করে যেটা হবে টোটাল, তার কারেন্ট ডিভাইডের সূত্র দিয়ে I10 ওহমের কারেন্টটা আমরা বের করছি সাধারণত। তাহলে এই যে I10 ওহমের কারেন্টটা বের করে নিলাম, এটা আসলো আমাদের। দেখেন, সিম্পল ক্যালকুলেশন। ওকে, কারেন্ট, তারপর দেন I1, তখন এই যে আবার এই টোটাল কারেন্ট এখানে যেটা ভাগ হয়েছে, তখন এটার উপর ডিপেন্ড করছে কারেন্টটা। যেহেতু রাস্তা, এই যে মনে করেন এই যে দুইটা রাস্তা আছে, এখন আপনি যেটাতে কম জ্যাম সেটার উপর এটা আপনি এই রাস্তা দিয়ে যাবেন কি না ওই রাস্তা দিয়ে যাবেন কিসের উপর নির্ভর করবে, এই রাস্তা দিয়ে যাবেন যখন আহ বীর এটাতে বেশি নাকি কম হিসাব করে আপনি এটাতে যাবেন, যেহেতু ওয়ান ওয়ে, দুইটা রুটে আপনার জন্য খোলা একই পথে যাওয়ার জন্য। তাহলে এই যে একটা একটা উপর নির্ভর করে সেই হিসাবে আমরা এখান থেকে আই এর মানটা বের করে নিচ্ছি, এবং I1টা এইটাই আছে আপনার সিম্পল জিনিস সাধারণত, একদম ইজি আসছে এখানে।
বেশি কিছু না, একদম সিম্পল এখানে আপনার করেছি। সাধারণত আপনাদের একটু হেল্প হবে আশা করি আমি, এই জন্য মূলত এটা ভিডিওটা করা, যাতে সহজে আপনারা ধরতে পারেন, যেহেতু অনেক দিন এগুলো, কারণ সাধারণত টেকনিক্যালটা পড়ার সময় হয় না, জেনারেল গুলো পড়তে বলছে। সাধারণত আমাদের সবার ইচ্ছা থাকে জেনারেলে যাওয়া, এডমিন ক্যাডার হওয়া, সাধারণত এডমিন ফরেন বা ট্যাক্স ক্যাডার এগুলো। ওকে, ধন্যবাদ আপনাদেরকে।